পাকিস্তান আফগানিস্তান সংঘাত আরও তীব্র, বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। শাহবাজ ও আসিমের ভূয়সী প্রশংসা ট্রাম্পের, অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘের। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ছাড় না দেয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, সামরিক শক্তি প্রয়োগের পরোক্ষ হুমকি। হামলার শঙ্কার মধ্যে বিদেশিদের তেহরান ছাড়ার হিড়িক। রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত অন্তত 7। জুম্মার নামাজে আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা। পশ্চিম তীরে পাসপোর্ট সেবা চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় আহত 10, আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত মস্কো, কিয়েভ। এবং বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত 15, আহত 30। রানওয়ে থেকে ছিটকে উঠে যায় সড়কে, সাময়িক বন্ধ ঘোষণা বিমানবন্দর। চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। আফগানিস্তান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত 297 জন নিহত হয়েছেন। এছাড়া 89টি সেনা চৌকি সহ 135টি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেরও। এর মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ। বলছে ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাঙ্ক ও সাজোয়া যান। আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় জিরো টলারেন্স নীতি মেনে চলবে ইসলামাবাদ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষায় প্রস্তুত। পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। অন্যদিকে পাকিস্তানকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শাহবাজ শরীফ ও আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অসাধারণ ভালো করছে পাকিস্তান। অন্যদিকে প্রতিবেশী দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান জুড়ে সব ধরনের ড্রোন উড়ানোর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানে চলছে সরাসরি সংঘাত। আর তাই প্রশ্ন উঠেছে উভয় দেশের সামরিক সক্ষমতা নিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, জনবল, বাজেট, বিমান ও নৌ সক্ষমতায় এগিয়ে আছে ইসলামাবাদ। তবে প্রচলিত যুদ্ধে পাল্লা দেওয়ার অবস্থায় নেই কাবুল। 2026 সালের বৈশ্বিক সামরিক সূচকে যেখানে আফগানিস্তানের অবস্থান 121তম, সেখানে পাকিস্তান 14তম। শক্তিমানের সূচকে পাকিস্তানের স্কোর উল্লেখযোগ্যভাবে কম, যা তুলনামূলকভাবে বেশি সামরিক সক্ষমতার ইঙ্গিত দেয়। অর্থাৎ সামরিক কাঠামো, আধুনিকায়ন ও প্রস্তুতিতে ইসলামাবাদ বহুধাপ এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, দুই দেশের জনবলেও ব্যবধান বেশ বড়। পাকিস্তানের সক্রিয় সেনা প্রায় 6,60,000, রিজার্ভ 5.5 লাখ এবং আধা সামরিক বাহিনী প্রায় 5 লাখ। বিপরীতে আফগানিস্তানের সক্রিয় সদস্য প্রায় 75,000 এবং রিজার্ভ বাহিনী নেই। বার্ষিক সামরিক বয়সে পৌঁছানো জনসংখ্যাতেও পাকিস্তান কয়েক গুণ এগিয়ে। আকাশ ও স্থল সক্ষমতায় ব্যবধান আরও প্রকট। পাকিস্তানের প্রায় 1,400 সামরিক বিমান, 331টি ফাইটার জেট, 2,677টি ট্যাঙ্ক এবং শত শত আর্টিলারি ও রকেট সিস্টেম রয়েছে। সেখানে আফগানিস্তানের নেই কোনো ফাইটার জেট, ট্যাঙ্ক কিংবা ভারী আর্টিলারি বিমানের সংখ্যাও হাতে গোনা। তাই প্রচলিত যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ ও সাঁজোয়া শক্তিতে ইসলামাবাদের প্রাধান্য সুস্পষ্ট। এদিকে আফগানিস্তান স্থলবেষ্টিত হওয়ায় কোনো নৌবাহিনীও নেই। পাকিস্তানের আছে সাবমেরিন, ফ্রিগেট, টহল জাহাজ সহ 120টির বেশি নৌসম্পদ এবং 1046 কিলোমিটার উপকূল রেখা। পাশাপাশি প্রতিরক্ষা বাজেটেও বড় ফারাক আছে তাদের। আফগানিস্তানের $145 মিলিয়ন বিপরীতে পাকিস্তানের ব্যয় $9 বিলিয়ন বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। ট্রাম্পের এমন মন্তব্যে ইরানে হামলার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় নাগরিকদের সতর্কবার্তা দিচ্ছে চীন, ভারত, কানাডা সহ একাধিক দেশ। নিজেদের সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে আলোচনা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, এর কাছাকাছি কেউ নেই। আমি চাই না সেটি ব্যবহার করতে, কিন্তু কিছু পরিস্থিতিতে তা ব্যবহার করতেই হয়। উত্তেজনার মধ্যেই তেহরানে দূতাবাস থেকে নিজেদের কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। ইসরায়েল সফরে জারি করা হয়েছে কড়াকড়ি সতর্কতা। চীন, ভারত, কানাডা সহ বেশ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। সতর্কতা জোরদার করেছে জার্মানি ও ফ্রান্স। এমনকি ইসরায়েল থেকে জরুরি নয় নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান সহ আঞ্চলিক বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার পাবে, তবে পরিস্থিতি নির্ভর করবে ইরানের পদক্ষেপের উপর। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বড় সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রয়েছে ইসরায়েলের উপকূলে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে সমঝোতা না হলে সামরিক সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধ এড়াতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন বাণিজ্যিক চুক্তির প্রলোভন দেখাচ্ছে ইরান। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ওয়াশিংটনকে তেল, গ্যাস ও খনিজ খাতে বড় বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার অভিজ্ঞতাকে কেস স্টাডি হিসেবে দেখে জ্বালানির স্বার্থে কূটনৈতিক সমীকরণ বদলানোর পরিকল্পনা করছে খামেনি প্রশাসন। পারমাণবিক ইস্যুতে ইরানকে কোনোভাবেই ছাড় দিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। কয়েক দফা আলোচনার পরও বন্ধ হচ্ছে না ট্রাম্প প্রশাসনের সামরিক যুদ্ধের হুমকি। এবার নতুন পথে হাঁটার পরিকল্পনা করছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ব্যক্তিত্বর চেয়ে বেশি ব্যবসায়ী হিসেবে এগিয়ে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, এবার ট্রাম্পকে ব্যবসার প্রলোভন দেখিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে খামেনি প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রকে তেল, গ্যাস ও খনিজ খাতে বড় বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে ইরান। সম্ভাব্য প্রস্তাবে মার্কিন কোম্পানিগুলোর জন্য জ্বালানি উত্তোলন অধিকার, কৌশলগত খনিজে প্রবেশাধিকার এবং অবকাঠামো প্রকল্পে অংশীদারির সুযোগ থাকতে পারে। লক্ষ্য একটাই, চলমান অচলাবস্থাকে বাণিজ্যিক সুযোগের রূপ দিয়ে উত্তেজনা প্রশমিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক লাভজনক চুক্তির পক্ষে এই বিবেচনায় প্রস্তাবটি সাজানো হয়েছে বলে ধারণা। সূত্রের দাবি, ভেনেজুয়েলার অভিজ্ঞতাকে কেস স্টাডি হিসেবে দেখছে ইরান। জ্বালানি স্বার্থ কূটনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে ধারণা করছে তারা। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেল ও দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুতের মালিক ইরান অর্থনৈতিক প্রণোদনাকে কৌশলগত হাতিয়ার করতে চাইছে বলে জানান তারা। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও সামরিক হুমকির ছায়ায় এই প্রস্তাব আদৌ বরফ গলাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন বলে উদ্বেগ জানিয়েছেন তারা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। সেহরি করতে সমবেত হওয়া গাজাবাসীর উপর সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। একদিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন জোরদার করেছে তেল আবিব। আল আকসায় প্রবেশে অনুমতি পাননি অনেক মুসল্লি। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় সেহরির সময় বেসামরিক সমাবেশে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখের একটি সড়কে পুলিশ চেকপোস্টে হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় রয়েছে এমন স্থানেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।
রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে বড় আকারে সেনা মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেরুজালেমমুখী চেকপয়েন্টগুলোতে। আল আকসা মসজিদে নামাজ আদায়ের আশায় ভোরের আগেই কেলান্দিয়া সামরিক চেকপোস্টে জড়ো হন হাজারো ফিলিস্তিনি। তবে পূর্ব নির্ধারিত শর্ত পূরণ না করার অভিযোগে বহু মুসল্লিকে মসজিদে প্রবেশের অনুমতি দেয়নি দখলদাররা। আগে আমরা পরিচয়পত্র দেখিয়ে কোনো বাধা ছাড়াই এখানে নামাজ আদায় করতাম, কিন্তু সাম্প্রতিক সময়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আল আকসায় মুসল্লির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম দিক থেকে নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে নামাজের অনুমতি দেওয়া হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক পোস্টে জানায়, প্রবাসী মার্কিন নাগরিকদের কাছে পৌঁছানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পশ্চিম তীরে কোনো বসতিতে এ ধরনের সেবা দেয়া প্রথম ঘটনা। দূতাবাস জানায়, একই ধরনের সেবা রামাল্লাহ, বেইতার ইলিদ বসতি এবং ইসরায়েলের হাইফা শহরেও দেয়া হবে। অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ফেব্রুয়ারিতে গাজামুখী অর্ধেকেরও বেশি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে উপত্যকায় খাদ্য সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। মিশর করিডোর দিয়ে প্রবেশ করা অন্তত 2/3 ত্রাণবাহী ট্রাক ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গাজায় ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শপিং মল সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার মধ্যে জাপোরিজ্জিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। অন্যদিকে ইউক্রেন সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার পক্ষে লড়াইয়ে জড়িয়ে তাদের 55 নাগরিক নিহত হয়েছে। দফায় দফায় আলোচনা অব্যাহত থাকলেও থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত। শুক্রবারও ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। দেশটির জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর জানান, তাদের 31টি বসতিতে 720টিরও বেশি হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া 3টি উঁচু ভবন ও 2টি শপিং মল সহ ব্যক্তিগত স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ পূর্ব ইউক্রেনে আরও একটি বসতি নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ কর্মকর্তারা দাবি করেন, বিলিয়াকিভকা গ্রাম এখন তাদের নিয়ন্ত্রণে। তবে এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। হামলার মধ্যে ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তথ্য অনুসারে ব্যাকআপ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য উভয় পক্ষ এ চুক্তিতে সম্মত হয়েছে। এর আগেও বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত 4টি অস্থায়ী চুক্তিতে সহায়তা করেছে সংস্থাটি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে অংশ নিয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার অন্তত 55 নাগরিক নিহত হয়েছেন, যা কোনো একক আফ্রিকান দেশ হিসেবে সর্বোচ্চ। কিয়েভ সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল উকুতজেটু আবলাকোয়া আরও জানান, ডার্ক ওয়েব ভিত্তিক অবৈধ নিয়োগ চক্র শনাক্ত ও ভেঙে দিতে বদ্ধপরিকর তার দেশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঘানার 2 যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান আবলাকোয়া। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আবকারি মামলায় খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুক্ত সাবেক উপমুখ্যমন্ত্রীও। প্রমাণ উপস্থাপনে ব্যর্থ সিবিআই। বলিভিয়ার এল আল্টো শহরে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত 30 জনের বেশি। রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত সড়কে উঠে যায় বিমানটি। এ সময় ছড়িয়ে পড়ে নতুন ব্যাংকনোট। দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি। বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছের এল অল্টো শহরে একটি সামরিক বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বলিভিয়ান এয়ারফোর্সের একটি হারকিউলিস সামরিক কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ব্যস্ত সড়কে উঠে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। সান্তাক্রুজ থেকে উড়ে আসা বিমানটি নতুন ব্যাংকনোট বহন করছিল বলে জানা গেছে। এল অল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি। রানওয়ে অতিক্রম করে সড়কে উঠে কয়েকটি যানবাহনের সঙ্গেও ধাক্কা লাগে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সড়কে ছড়িয়ে থাকা নোট সংগ্রহে ভিড় করছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। রাষ্ট্রীয় এয়ারলাইন সংস্থা বলিভিয়ানা দি অ্যাভিয়েশন জানিয়েছে দুর্ঘটনা কবলিত বিমানটি তাদের বহরের নয়। ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই রায়ে মুক্তি পেয়েছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও। আদালত জানিয়েছেন দুর্নীতি ও চক্রান্তের বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি সিবিআই। দিল্লির রাউস এভিনিউ আদালতের বিশেষ বিচারক জানান, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ফলে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ মোট 23 জনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পর কেজরিওয়াল দাবি করেন এটি স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং এর পেছনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2021 সালের নতুন আবগারি নীতি ঘিরে শুরু হওয়া এই মামলায় 2023 সালে গ্রেফতার হন সিসোদিয়া এবং 2024 সালে কেজরিওয়াল। দীর্ঘ কারাবাস ও জামিন পর্ব পেরিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতের রায়ে তারা মুক্তি পেলেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাক্ষ্য দিতে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে সাক্ষ্য দেন তিনি। কমিটির সামনে প্রশ্নোত্তর পর্বে ক্লিনটন জানান তিনি ভুল কিছুই করেননি। জেফ্রি যে অপরাধগুলো করেছে সেসব সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ক্লিনটনের বিবৃতিতে আরও বলা হয়, এপস্টেইনের সঙ্গে তার পরিচয় কয়েক বছর আগেই শেষ হয়েছিল। এর আগে তার স্ত্রী হিলারি ক্লিনটনও সাক্ষ্য দিতে কমিটির মুখোমুখি হন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ক্লিনটন বলেন, এপস্টেইনের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে আইসিই কর্মীদের এক শিক্ষার্থীকে আটকের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া তথ্য দিয়ে ভবনে প্রবেশ করে তারা। অন্যদিকে আইসি এজেন্টদের দাবি, অনুমতি নিয়ে ভেতরে ঢোকেন তারা এবং ভিসা বাতিল হয় ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ও আদালতের নির্দেশে ছেড়ে দেওয়া হয় তাকে। তবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, আইনি প্রক্রিয়া ও ফেডারেল ক্ষমতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ঢুকে আজারবাইজান থেকে আসা শিক্ষার্থী এলমিনা আগায়েভাকে আটক করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, নিখোঁজ ব্যক্তিকে সন্ধানের কথা বলে প্রবেশ করে তারা, অথচ এ ধরনের এলাকায় ঢুকতে বিচারিক ওয়ারেন্ট প্রয়োজন। সংস্থাটি এমন অভিযোগ অস্বীকার করে জানায়, ভবন ব্যবস্থাপক ও রুমমেট অনুমতি দিয়েছিলেন তাদের। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মীরা ওই শিক্ষার্থীকে আটক করেছে, কারণ তার শিক্ষার্থী ভিসা 2016 সালেই বাতিল হয়েছিল। তবে আগায়েভার আইনজীবীরা ম্যানহাটন ফেডারেল কোর্টে দাবি করেন তাকে অযৌক্তিকভাবে আটক রাখা হয়েছে। ঘটনার পরই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অধিকার কর্মীরা। ওয়ারেন্ট ছাড়া প্রবেশ নয় ও শিক্ষার্থীরা অপরাধী নয় স্লোগানে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় চত্বরে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও শক্ত অবস্থান নেয়ার দাবি তোলেন তারা। এদিকে দ্বিতীয়বার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। পরে তিনি জানান, ওই শিক্ষার্থীকে মুক্তি দেয়া হবে। কয়েক ঘন্টার মধ্যেই মুক্তি পান আগায়েভা। বিশ্লেষকদের মতে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, আইনি প্রক্রিয়া ও ফেডারেল ক্ষমতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। বেতন বৈষম্য ও উন্নত কর্মপরিবেশের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল জার্মানি। যান চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে। দুদিনের মধ্যে দাবি পূরণের আলটিমেটাম। ইতিহাসে অন্যতম বড় এক অধিগ্রহণ লড়াই থেকে সরে দাঁড়ালো স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। ওয়ার্নার ব্রোস ডিসকভারিকে কিনতে প্যারামাউন্ট স্কাই ড্যান্সের আকাশ ছোঁয়া প্রস্তাবের সঙ্গে প্রতিযোগিতায় না যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই সিদ্ধান্তের পর শেয়ার বাজারে বড় চমক দেখিয়েছে নেটফ্লিক্স। হলিউডের সিংহাসন দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত পিছু হটল নেটফ্লিক্স। বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ডিসকভারিকে নিজেদের ঝুড়িতে ভরতে গত কয়েক মাস ধরে যে দর কষাকষি চলছিল তাতে ইতি টানল প্রতিষ্ঠানটি। গেল বৃহস্পতিবার এক ঘোষণায় নেটফ্লিক্স জানায় তারা তাদের আগের দেয়া প্রস্তাবের মূল্যমান আর বাড়াবে না।
নেটফ্লিক্সের এই না বলে দেওয়াটাই যেন সাপে বর হয়েছে তাদের জন্য। দামি চুক্তির ঝুঁকি এড়িয়ে অর্থশাস্ত্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শেয়ার বাজার। খবরটি চাউর হতেই বর্ধিত লেনদেনে নেটফ্লিক্সের শেয়ারের দাম 1 লাফেই বেড়ে যায় 10%। মূলত গত সপ্তাহে দৃশ্যপট বদলে যায় যখন প্যারামাউন্ট স্কাইড্যান্স প্রতি শেয়ারের জন্য $31 সংশোধিত প্রস্তাব দেয়। ওয়ার্নার ব্রস কর্তৃপক্ষ নেটফ্লিক্সের তুলনায় এই প্রস্তাবকে অনেক বেশি শক্তিশালী ও উন্নত বলে অভিহিত করে। ফলে লড়াই চালিয়ে যেতে হলে নেটফ্লিক্সকে আরও বড় অঙ্কের টাকা ঢালতে হতো, যা করতে নারাজ তারা। বাজার বিশ্লেষকদের মতে নেটফ্লিক্সের এই পিছু হটা আসলে এক কৌশলী জয়। অতিরিক্ত অর্থ খরচ করে স্টুডিও কেনার চেয়ে নিজেদের কন্টেন্ট তৈরিতে মন দেয়াই এখন তাদের মূল লক্ষ্য। আর নেটফ্লিক্স সরে যাওয়ার ফলে এখন প্যারামাউন্ট স্কাইড্যান্সের জন্য ওয়ার্নার ব্রস ডিসকভারি দখলের পথ অনেকটাই পরিষ্কার। কামরুল হাসান সবুজ, সময়ের সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বেতন বৈষম্য ও উন্নত কর্মপরিবেশের দাবিতে ডাকা 48 ঘণ্টার পরিবহন ধর্মঘটে অচল জার্মানি। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে দেশটির গণপরিবহন ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী। 2 দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন ভার্ডি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। কয়েক সপ্তাহের বিরতি দিয়ে আবারও পরিবহন ধর্মঘটের কবলে পড়েছে গোটা জার্মানি। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে 1 মার্চ মধ্যরাত পর্যন্ত রাজধানী বার্লিনের বিভিজি সহ দেশটির প্রায় 1.5 শতাধিক গণপরিবহন সংস্থা একযোগে এই ধর্মঘটে ডাক দিয়েছে। এতে বাস, ট্রাম ও পাতাল রেল সহ পুরো গণপরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন লাখো মানুষ। গেলবারের মতো ধর্মঘটের ডাক দিয়েছে জার্মানির অন্যতম প্রধান শ্রমিক সংগঠন ভার্ডি। সংগঠনটির মুখপাত্রের দাবি, পরিবহন কর্মীদের সঙ্গে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তাদের অভিযোগ, কর্মীদের বেতন বাড়ানো, শিফটের ব্যাপ্তি কমানো, বিশ্রামের বিরতি বাড়ানো এবং রাতেও ছুটির দিনে কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিকের দাবি মানতে কর্তৃপক্ষ গড়িমসি করছে। মূলত এই বৈষম্য দূর করতেই তারা ফের রাজপথে নামতে বাধ্য হয়েছেন। চলতি মাসে শ্রমিক সংগঠনের সঙ্গে কর্তৃপক্ষের কয়েক দফা আলোচনা হলেও তা কোনো সুফল বয়ে আনেনি। কর্মীদের দাবিকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। তবে শ্রমিক সংগঠন ভার্ডি সাফ জানিয়ে দিয়েছে, ধর্মঘটের 48 ঘণ্টার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান না হলে সপ্তাহব্যাপী টানা কঠোর কর্মসূচিতে যাবেন তারা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি শিল্প কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার প্লাস্টিকের কাঁচামাল তৈরির একটি কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুরো এলাকা তল্লাশির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়। ইতালির রাজধানী রোমে কেন্দ্রীয় রেল স্টেশনে অবস্থিত চেইন মার্কেট কয়েন থেকে প্রায় 2 লাখ ইউরোর মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ 44 জনকে সন্দেহের তালিকায় রেখেছে তদন্তকারী কর্তৃপক্ষ। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। মেট্রো, বাস, ট্রেন সহ পর্যটক এলাকায় পিকপকেটিং বা চুরিতে ইতালির রাজধানী রোম আগে থেকেই শীর্ষস্থানে। সম্প্রতি দেশটির আন্তর্জাতিক কেন্দ্রীয় রেল স্টেশনে দামি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর কয়েন থেকে খোয়া গেছে 1,84,000 ইউরোর সমপরিমাণ মালামাল, বাংলাদেশি মুদ্রায় যা 2,66,00,000 টাকারও বেশি। এই চুরির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর 21 কর্মকর্তা সহ 44 জনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছে কর্তৃপক্ষ। গেল 4 মাসে এ ধরনের 90টি ঘটনা ঘটেছে ডিপার্টমেন্টাল স্টোরটিতে। পণ্য থেকে চুরি প্রতিরোধ অ্যালার্ম গোপনে সরিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে আশেপাশের কয়েকটি দোকানের কর্মচারী এবং চুরি যাওয়া দোকানের কর্মচারী সহ অনেকেই জড়িত বলে জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ। রাজধানী রোমের টার্মিনাল এলাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, এই ঘটনায় তারাও এখন সতর্ক রয়েছেন। তবে চুরি ও পকেটমার যেন নিত্যদিনের ঘটনা। আমাদের বাঙালি কমিউনিটিতে আমি খবর নিচ্ছি, অনেক বাঙালি বাসায় চুরি হইতেছে, দোকানপাটেও চুরি হয়।
এই রুম এখন একদম মানে কি বলবো একদম বিপজ্জনক অবস্থায় আছে। কয়েকদিন আগে একটা ঘটনা হয়ে গেল, বিশেষ করে বিশাল অঙ্কের একটা চুরি হয়েছে কয়েন মার্কেটে। তো এখন আমরা চাই বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তারা একটু সচেতনভাবে চলার জন্য। চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে জ্যাকেট, ব্যাগ, দামি পোশাক, টুপি, অন্তর্বাস ও সুগন্ধি ছিল। সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওআইসির বিভিন্ন দেশের প্রতিনিধি। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশের প্রতিনিধিরা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এল খেরেজি। তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সৌদি আরব সফর করবেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফর করতে পারেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনে বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির নাগরিকদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানান ডক্টর খলিলুর রহমান। এদিন তার সঙ্গে বৈঠক করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও। এর আগে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সভায় দেয়া বক্তব্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ওআইসির প্রতিনিধিরা। রাহানুল রানা, সময় সংবাদ। জনশক্তি রফতানিতে অত্যন্ত সম্ভাবনাময় হলেও ব্রাজিলে বাংলাদেশি কর্মী রয়েছেন মাত্র 5,500। চাহিদা থাকলেও সরাসরি জনবল পাঠাতে তেমন কোনো উদ্যোগ নেই। দেশটিতে প্রশিক্ষিত কর্মী পাঠানো গেলে বিপুল রেমিটেন্স অর্জন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি ও সরকারের দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞদের। ব্রাজিল থেকে ফিরে প্রসূন আশিসের প্রতিবেদন। পাহাড়, সমুদ্র আর জলাভূমির এক অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। বাংলাদেশের তুলনায় প্রায় 57 গুণ বড় হলেও জনসংখ্যা 21 কোটির মতো। ব্রাজিলে ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি, পর্যটন আর অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে রয়েছে জনশক্তির বিপুল চাহিদা। বাংলাদেশের প্রধান শ্রমবাজার যখন সংকুচিত হয়ে পড়েছে, তখন ব্রাজিল হতে পারে সম্ভাবনাময় শ্রমবাজার। কিংবদন্তি ফুটবলার পেলের দেশে সরাসরি জনশক্তি রপ্তানিতে তেমন উদ্যোগ না থাকলেও সাও পাওলোতে বসবাস করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, যারা মূলত পোশাক ব্যবসা ও বস্ত্র খাতে জড়িত। তাদের মতে বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে উচ্চ শুল্ক প্রত্যাহার করা গেলে ব্রাজিলে বসবাসে মিলতে পারে বিরাট সুযোগ। প্রোডাক্টগুলো যদি বাংলাদেশ থেকে এখানে আনা যায় তাহলে আমরা হিউজ পরিমাণ এখানে আমরা ভালো প্রফিট লাভ করতে পারবো। যদি এখানে ট্যাক্স কমানো যায় এবং ইজিলি বাংলাদেশ থেকে এখানে আনা যায় এবং এখান থেকে কোনো জিনিস বাংলাদেশে নেওয়া যায়, তাহলে ব্রাজিলের মার্কেট আমাদের জন্য সুবিধা হবে। দুদেশের মধ্যে ব্যবসায় জড়িতরা জানান স্থানীয় সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিতে হবে। আর কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সি ও সরকারের পারস্পরিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞের। রিক্রুটিং এজেন্সিদের একটা ইনভলভমেন্ট রাখার দরকার, কারণ না হলে যেটা হবে যে ওনারা ওনাদের মতো চিন্তা করবেন, আবার সরকার একটা চুক্তির জায়গা করবে। এই যে সরকার এবং রিক্রুটিং এজেন্সিদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে আমরা কমনলি জিনিসটাকে একসাথে চেষ্টা করি। শুধু হালাল ফুড ইন্ডাস্ট্রিতেই হতে হবে এরকম না, তাদের প্রত্যেকটা খাতেই কিন্তু আমাদের দেশের জনশক্তি যেতে পারে। এই বিষয়টা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমাদের দেশ থেকে যারা যাবেন তারা ব্রাজিলের ওই কারখানাগুলোতেই কাজ করবেন, তারা আনঅফিশিয়ালি পালিয়ে যাবেন। ব্রাজিলে কৃষি, ব্যবসা ও হালাল মার্কেট সম্প্রসারণে কর্মী চাহিদা থাকার কথা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম জানান দক্ষ জনশক্তি রপ্তানিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। Particularly Brazil wants to grab the halal market of Middle East. Muslim
ম্যান পাওয়ার ওদের লাগবেই। ব্রাজিলের অ্যামাজনিয়ান ফরেস্ট জোনে যদি আমাদের টিম্বার ওইগুলো প্রোডাকশনের জন্য যদি সেরকম একটা ল্যান্ড ব্রাজিল থেকে পাওয়া যায়, এগুলো নিয়ে আসলে এগ্রিমেন্টগুলো। সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বিকল্প হিসেবে ব্রাজিল হতে পারে বাংলাদেশিদের উপার্জন ও বসবাসের বিকল্প গন্তব্য। প্রসূন আশিস, সময় সংবাদ। আর মাত্র 100 দিনের কিছু বেশি, অথচ মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ আয়োজকদের কপালে। যুক্তরাষ্ট্রে ফিনান্সিয়াল গ্র্যান্ট বা ফেডারেল তহবিল ছাড় না হওয়ায় বড় ধরনের নিরাপত্তার ঝুঁকির হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি সময় মতো অর্থ না পেলে বাতিল হতে পারে ফ্যান ফেস্টিভ্যাল সহ বেশ কিছু ইভেন্ট। 2026 বিশ্বকাপ মহাযজ্ঞ শুরু হতে বাকি 107 দিন। আমেরিকা, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের মূল কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের 11টি শহর। কিন্তু সেই শহরগুলোর নিরাপত্তা প্রস্তুতি এখন খাদের কিনারায়। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউস কমিটি অন হোমল্যান্ড সিকিউরিটির এক শুনানিতে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। আয়োজকদের দাবি প্রায় $900 মিলিয়ন ফেডারেল তহবিল আটকে আছে। শুধুমাত্র মায়ামির জন্যই প্রয়োজন $70 মিলিয়ন। হাতে সময় মাত্র কয়েক সপ্তাহ। মার্চ মাস পার হয়ে গেলে প্রস্তুতির ঘাটতি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়বে আয়োজকদের জন্য। এর ফলে মায়ামির ফ্যান ফেস্টিভ্যাল এবং মাঠের বাইরের ইভেন্টগুলো বাতিল করতে হতে পারে বলেও মন্তব্য তাদের। আমরা একটা চরম সময়সীমার দিকে এগিয়ে যাচ্ছি। আগামী 30 দিনের মধ্যে যদি আমরা এই অর্থ না পাই, তবে মায়ামির জন্য এর ফলাফল হবে বিপর্যয়কর। আমাদের হয়তো অনেক অনুষ্ঠান বাতিল করতে হতে পারে। অর্থ সংকটের পাশাপাশি প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ড্রোনের মাধ্যমে হামলার হুমকি মোকাবেলা করার মতো সক্ষমতা এখনো অর্জন করা যায়নি বলে জানিয়েছেন ন্যাশনাল ফিউশন সেন্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাইক সেনা। একই চিত্র কানসাস সিটিতেও। লোকবল সংকটে ভুগছে সেখানকার পুলিশ বিভাগ। পর্যাপ্ত অফিসার মোতায়েন করতে না পারলে পুরো টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যেতে পারে। সারা বিশ্বে ড্রোনের মাধ্যমে হামলা সক্ষমতা বাড়ছে, কিন্তু আমরা এখনো সেই প্রস্তুতিতে অনেক পিছিয়ে। আমাদের বিশাল এলাকা পাহারা দিতে হবে, স্টেডিয়াম থেকে শুরু করে প্র্যাকটিস মাঠ এবং ফ্যান জোন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রয়োজনীয় সক্ষমতার ধারে কাছেও আমরা নেই। স্টাফিং এবং মিউচুয়াল এইড পার্টনারদের সহায়তার জন্য ফিফা ফান্ডের ছাড় পাওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের নিজস্ব বিভাগে পর্যাপ্ত অফিসার নেই। পরিকল্পনা বাস্তবায়নে নির্দিষ্ট পয়েন্টে পুলিশ মোতায়েন করতে আমাদের এই অর্থের প্রয়োজন। আটলান্টা, বোস্টন, ডালাস থেকে শুরু করে সিয়াটল, যুক্তরাষ্ট্রের 11টি স্বাগতিক শহরের পরিস্থিতি প্রায় একই। এখন দেখার বিষয় আগামী 30 দিনের মধ্যে ওয়াশিংটন এই জট খুলতে পারে কিনা। অন্যথায় মাঠের খেলায় গোল হওয়ার আগেই নিরাপত্তার জালে বড় ধরনের গোল খাওয়ার অপেক্ষায় আয়োজকরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তান আফগানিস্তান সংঘাত আরও তীব্র, বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। শাহবাজ ও আসিমের ভূয়সী প্রশংসা ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘের। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ছাড় না দেয়ায় ক্ষুব্ধ ট্রাম্প। সামরিক শক্তি প্রয়োগের পরোক্ষ হুমকি, হামলার শঙ্কার মধ্যে বিদেশিদের তেহরান ছাড়ার হিড়িক। এবং রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত অন্তত 7। জুমার নামাজে আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা। পশ্চিম তীরে পাসপোর্ট সেবা চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।